নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুনবেন লেখক মণিরত্ন মুখোপাধ্যায়ের লেখা গল্প নির্জন নীরব বৃত্তে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প নির্জন নীরব বৃত্তে। মেয়েটা এখানে এসে চুপটি করে বসে আছে। ইচ্ছে করে বলি, যদি না আপত্তি হয় আমি আপনার পাশে একটু বসছি। তেমন কোনো কথা বলতে আসিনি, নেহাত একটু সঙ্গ, একটু নির্জনতায় চুপ করে বসে থাকা। ইচ্ছে হলো তো কথা বললাম, না হলে নাই বা বললাম। কথা বলা কি একান্তই দরকার? কথা না বলেও তো কত কথা বলা যায় না? বিশেষ করে এই নির্জন সমুদ্রে বেলাভূমিতে আপনার পাশে বসে কথা বললে তো সব বাতাসে ধাক্কায় উড়ে যাবে, অথবা ঢেউয়ের আওয়াজে চাপা পড়ে যাবে। তাছাড়া এসব নিজের নিজের দুঃখের কথা তো আর চিৎকার করে বলা যায় না। সমস্ত দুঃখের ব্যাপারটাই হয় ধীরে শান্ত লয়ে। যেখানে দুঃখ সেখানেই নিস্তব্ধতার শান্তি, যেখানে সুখ সেখানেই উচ্চকিত শব্দ। লোকটাকে দেখে খারাপ লাগে না, বেশি কথাবার্তা বলে না, কেমন যেন খুব ধাক্কা খাওয়া মানুষ বলে মনে হয়। এখন এই যে আমার পাশে এসে বসলো, যথেষ্ট দূরত্ব রেখেই বসলো, কিন্তু কিছুই বলল না, একদম কিছুই বলল না। চটি জোড়াটা খুলে রেখেছে পাশে, পাজামা পাঞ্জাবিতে ভালো দেখায় একে। মাথার চুল কাটেনি অনেক দিন মনে হয়, অগোছালো হয়ে আছে, হাওয়ায় উঠছে। মুখে দাড়ি নেই, পরিষ্কার করে কামানো। আমি আবার পুরুষ মানুষের মুখে বাসি দাড়ি একদম ভালোবাসি না। লোকটাকে ভালো মানুষ বলে মনে হয়। বিশেষ করে ট্রেনে আসার সময় খুব ভালো লেগেছিল কথাবার্তা ওর। কাছে বসে একবার আমাকে দেখল, লক্ষ্য করেছি। তারপর মুখ ঘুরিয়ে নিয়ে সমুদ্র দেখছে। আমিও তো তাই দেখছি। আমিও তো মুখ ঘুরিয়ে ওকে দেখে নিয়েছি ভালো করে একবার, তারপর সমুদ্র দেখছি। সমুদ্রে এত কি দেখা রয়েছে? আসলে আমরা দুজনেই দুজনকে দেখাচ্ছি, দেখো দেখো আমি কত ভালো। তাহলে এত জায়গা থাকতে আমার কাজটিতে এসে বসা কেন বাবা? তবে আমার খারাপ লাগেনি ওর এই কাছে এসে বসা। লোকটা খারাপ নয়, একটা আলাদা মর্যাদাবোধ আছে। দুটি কারণে মেয়েটার কাছাকাছি এসে বসা দরকার মনে করলাম। প্রথমত, একটি অল্প বয়সী মেয়ে রাত 10টার পরেও একা একা বালির উপর বসে থাকবে? কত রকম বিপদ হতে পারে। ওহো, বিপদ যা হবার তা তো হয়েই গেছে। ওর বাবা বলে দিয়েছেন চুপি চুপি। ও তো সেসব জানে না যে আমার কাছে গোপন কিছু নেই। এখানে কেউ হয়তো এসে বলল, যা পড়ে আছেন সব খুলে দিন, নইলে এই দেখছেন ছুরি। না, সেসব এখানে হবে বলে মনে হয় না। তবে সাবধান থাকা দরকার। আর একটা কারণ বলতে পারি। কারণটা এই যে, যদিও আমি এদের কাউকে চিনি না, কিন্তু ওর বাবা যে বলল তিনি আমাকে চেনেন। আমি যখন কলকাতা ইউনিভার্সিটির সায়েন্স কলেজে পড়ি তখন নাকি এদের বাড়ির উল্টো দিকের মেসে থাকতাম। আমাদের একটা মেস ছিল, নিচের তলায় ছিল খাবার হোটেল। 3 তলার একটা ঘরে আমরা 4 জন মিলে কম ভাড়ায় থাকতাম। তখন থেকে এর বাবা আমাকে চিনতেন, দেখেছেন বহুবার। হেঁটে কলেজে যেতাম, মন দিয়ে পড়াশোনা করতাম, কোনো দিকে তাকাতাম না। আমরা 4 জনেই খুব ভালো ছাত্র ছিলাম। 2 বছর ছিলাম ওদের পাড়ায়, তারপর কে যে কোন দিকে ছিটকে গেলাম। ট্রেনের লোকটা প্যান্ট শার্ট পরেছিল, এসি 3 টিয়ার কোচ, সামনের দিকে নিচের বার্থ ছিল তার।
বসে বসে একটা বই পড়ছিল। আমাদের 3টে বার্থের মধ্যে একটাও নিচের বার্থ নেই। বাবা বলতে সাহস পাচ্ছিল না ওকে। যদি তার নিচের বার্থটা ছেড়ে দেয় তাহলে ভালো হয়, মা শুতে পারবে। বাবা আর আমি মাঝের আর ওপরের বার্থে চলে যেতে পারবো। কি আশ্চর্য! লোকটা নিজে থেকেই বলল মাকে, আপনি আমার এখানে শুতে পারেন, আমি যেখানে হয় উঠে যেতে পারবো। মায়ের মুখে স্বর্গীয় তৃপ্তি দেখবার মতো ছিল। তখনই বাবা বলেছিল, আমি তোমাকে চিনি। মনে করে দেখো, বছর 4-5 আগে তুমি কলকাতায় পড়তে এসেছিলে। মেসে থাকতে 4 জন মিলে। আমরা তোমাদের মেসের গলিটার উল্টো দিকের একটা বাড়িতে ভাড়া থাকতাম দোতলায়। তোমাকে আমি বহুবার কলেজে যেতে দেখেছি, কলেজ থেকে ফিরতে দেখেছি। লোকটা এমন অমিশুক যে একবারের জন্যও একটু অবাক হলো না। লোকে তো ইচ্ছে করেও ভান করে অবাক হবার। কিছুই বলল না, একদম একটা কথাও বলল না, কেবল অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা ওর সঙ্গে কত কথা বলল, উত্তরে প্রয়োজনের চেয়ে একটাও বেশি কথা বলল না। কেবল জানা গেল লোকটা এমএসসি পাস করে কী সব পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে প্রথমে প্রবেশনে ছিল, এখন পোস্টিং হয়েছে হলদিয়া পড়তে। পরপর 4 দিন ছুটি। গোপালপুর যাচ্ছে, হোটেল ঠিক করা আছে। আমরাও তো গোপালপুর যাচ্ছি। বাবা ঠিক সেই কথাটাই বলল। আমরাও তোমার ওই হোটেলে উঠতে পারি। প্রশ্নটা ওই মেয়েটার চুপ করে থাকার জন্যে নয়, প্রশ্নটা হলো কতটা চুপ করে থাকা প্রয়োজন। খানিকটা চুপ করে থাকা ভালো, তারপর তো কথা বলতে হয়। কথা না বললে মানুষ একে অপরকে বোঝাবে কেমন করে কী তার ইচ্ছে বা কী তার মনোভাব? যেমন এই এখন যদি বলা যায় রাত হচ্ছে, এবার বোধহয় আপনার হোটেলে ফেরা প্রয়োজন, কিন্তু সে কথা বলার দরকার আছে বলে মনে হয় না। ইনি নিজের ইচ্ছের মালিক। কিছু বলতে গেলে উল্টো দুটো কথা শুনতে হতে পারে। ওর বাবা বলেছেন, সেই ঘটনার পর থেকে আমরা ওকে বুঝতে পারি না। নিজেদেরই মেয়ে, অথচ কত দূরের হয়ে গেছে। মনের ওপর চাপ তো আছেই। কিছুই যেন ওর ভালো লাগে না। কেন যে ভালো লাগে না জানি না, তবে দিনে দিনে একটু একটু করে সামলে নিতে হবে তো। ওর মা ওকে কত বুঝিয়েছে, বলেছে পৃথিবীর কেউ যখন জানল না তখন ও নিয়ে ভেবে আর কি হবে, ভুলে যা। কিন্তু ও যে ভুলতে পারেনি, ওর ব্যবহারই তা বুঝিয়ে দিচ্ছে। তা সে ভুলে যাক আর না যাক, তাতে আমার কিছু যায় আসে না। আমাকে ওর বাবা বলেছেন একটু চোখে চোখে রাখতে। অনেক দিন পরে কোনো রকমে বাড়ি থেকে বের করা গেছে। যদি ওর মনের কিছু উন্নতি হয়, হবে, উন্নতি হবে। কারণ বাহিরের পরিবেশ মানুষের পরিচিত পরিবেশের থেকে ভিন্ন হয়, সেই জন্যেই লোকে বেড়াতে বের হয়। দোতলার একটা ঘর নিয়েছে লোকটা। 3 তলায় নিলে আমাদের কাছেই থাকতো। মায়েরও তাই ইচ্ছে ছিল। এই তো দেখা যাচ্ছে হোটেলটা, একটু দূরে, আমাদের পিছন দিকেই। আমার সম্বন্ধে একে নিশ্চয় অনেক কিছু বলে দিয়েছে বাবা। কতটা বলেছে? ছোট মামার কথাটা নিশ্চয়ই বলবে না। মা হয়তো আমার উপর নজর রাখতে বলে দিয়েছে। নইলে এই রাতের বেলা আমার কাছাকাছি এসে বসার মতো লোকে নয়। ঘুম না এলে বই পড়তো হোটেলের বিছানায় শুয়ে শুয়ে। আমাকে পাহারা দিতে আসতো না। তবে লোকটা আসায় একটা দিক ভালো হয়েছে, একটু যে ভয় ভয় করছিল সেটা কমে গেছে। একটু আগে ওড়িশার পুলিশ একজন পেছন দিক দিয়ে চলে গেল।
দেখে গেল আমরা খারাপ কিছু করছি কি না। না, সেদিক থেকে আমার বলার মতো কিছু নেই। থাক না বসে, গায়ে পড়া তো নয়। চুপ করে বসে আছে যখন, থাক না। বেশ খানিকটা জায়গা ফাঁকা রেখে বসেছে, সুতরাং অভিযোগ করার মতো কিছু নেই। কতক্ষণ থাকবে বসে? ঘুম পাবে যখন উঠে চলে যাবে নিজে থেকেই। আমার দোতলার ঘরটা সমুদ্রের দিকে মুখ। 3 তলার ঘরগুলো সবকটা সমুদ্রমুখী নয়। গোপালপুরে বেড়াতে আসা মানে কিছু বাতাস, কিছু বিশ্রাম, কিছু সকাল সন্ধে বালি ভেঙে হাঁটা। সূচি মারা যাবার পর এই প্রথম একা একা বাইরে আসা হলো। একটা মানুষ 1 বছরের মধ্যে কতটা পাল্টে দিতে পারে জীবনের ধারা। কতদিন লাগলো নিজেকে সামলাতে? 4 মাস নাকি 5 মাস? অফিস আর কোয়ার্টার আর অফিস, কাজ আর শোয়া আর কাজ। এর বাইরে যে পৃথিবী আছে সেই জ্ঞানই ছিল না। সূচি মারা যাবার ঠিক আগেই বাবা মা এসে গিয়েছিল হলদিয়াতে। ছিল বেশ কিছুদিন, তারপর চলে গেল। বাবার চাকরি আছে, রিটায়ার করতে আরও 1.5 বছর। যাবার আগে মা পই পই করে বলে গেল, ঠিক সময়ে খাবি, ঠিক সময়ে ঘুমোবি। আমি সময়ই ঠিক রাখতে পারতাম না। তার খাওয়া কিংবা ঘুম তো আসতো না। কেবল সূচি লাল হয়ে ফুটে ওঠা শরীরটা চোখের সামনে ভাসত। ওরা বলল, ইডিওপ্যাথিক পুরপুরা, রক্ত নাকি জমাট বাঁধে না, আর পেটে বাচ্চা থাকলে বাঁচানো খুব মুশকিল। শিরাগুলো ফুটো ফুটো হয়ে সব রক্ত বেরিয়ে এসে ছড়িয়ে যাচ্ছিল সারা শরীরে। 22 বোতল রক্ত দিল পোর্টের স্টাফরা সবাই মিলে। 4 দিন বাঁচিয়ে রেখেছিল ডাক্তাররা। তারপর চলে গেল সে। সময়ের হুঁশ থাকে কারো? মা বাবা মিলে মেয়েদেরকে সম্বন্ধ করে বিয়ে দিয়েছিল। এমন নয় যে অনেক দিনের পরিচয়। তবু 1 বছরের পুরনো স্ত্রীকে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি কি সুচরিতাকে ভালোবাসি এখনো? বাসি নিশ্চয়, বাসি। এতদিন পরেও আমার চোখে জল আসছে কেন তাহলে? ভালোবাসলে কাঁদতে হবে এমন কোনো নিয়ম আছে নাকি? ভদ্রলোকের চোখে বালি পড়েছে বোধ হয়। বারবার চোখ মুছছে কেন? এখন তো জোরে বাতাস বইছে না। তাহলে বালি ঠুকলো কেমন করে? কাঁদছে না নিশ্চয়। সে কথা থাক। উনি হয়তো ভাবছেন, আচ্ছা ডিউটি পড়েছে আজ, অ্যাসিস্ট্যান্ট কাস্টম অফিসার নাকি অ্যাসিস্ট্যান্ট কমিশনার। রাত 11টার সময় গোপালপুরের সমুদ্রের ধারে বালির ওপর বসে একটি আধপাকলা মেয়েকে পাহারা দিতে দিতে কাঁদছেন? হতেই পারে না। অ্যাবসার্ড। আমি কি আধপাকলা? মোটেই নই। কে বলবে আমি পাগলামো করছি? আমি চুপ করে বসে আছি। এবং চুপ করে বসে থাকা কি পাগলামোর লক্ষণ? কোনো পাগল আছে হয়তো যারা শুধু চুপ করে বসে থাকে। তাদের ভাবনা চিন্তা করার শক্তি বোধহয় থাকে না। আমি তো ভাবতে পারি। এই যেমন এখন ওই ভদ্রলোক কাঁদছেন না, চোখে বালি ঢুকেছে, তাই নিয়ে ভাবছি। যাব নাকি একবার দেখতে? কি দরকার? ট্রেনে বাবা কতবার করে জিজ্ঞেস করলো, তুমি হলদিয়া পোর্টে কী কাজ করো? কিছুতেই বলতে চাইছিল না। অনেক চেষ্টার পর বলল, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সেন্ট্রাল কাস্টম অ্যান্ড এক্সাইজ। বাবা বলল, তাহলে তুমি ক্লাস 1 গেজেটেড অফিসার? মাথা দুলিয়ে হ্যাঁ বলল, যেন কত অপরাধ করে ফেলেছে। বাবা বলল, তুমি কি আইএস অ্যালায়েড
সার্ভিসেস থেকে এসেছো? তাতে ও বলল, হ্যাঁ। কেমন তারা পুরুষ! অন্য কেউ হলে গর্ব করে বলতো কত কিছু। এ লোকটা যেন মেয়ে আছে সব সময়। ভালো একটা চাকরি পাওয়া কখনোই গর্বের কাজ হতে পারে না, সে কথা তাহলে ও স্বীকার করে। সুচি কেন মরবে? এই প্রশ্নটা আজও আমার মনে বারবার ওঠে। ওর মরবার বয়স হয়নি। ওর শরীরে কোনো অসুখ ছিল না। খুব ভালো মেয়ে ছিল, খুব নরম মনের মানুষ। স্বামী বলতে অজ্ঞান। ওর বাবা ছিল না। ভাইদের বাড়িতে থেকে কোনো মতে মেয়েটাকে মানুষ করেছেন ওর মা। পড়াশোনাতে ভালোই ছিল সুচি। টপ টপ করে পাস করে গেল MA। তারপর কম্পিউটারে কিছু ট্রেনিং করে যা হোক একটা কাজে ঢুকে পড়েছিল। ওর যে এত ভালো বিয়ে হবে চিন্তাও করতে পারেনি। আমার বুকের উপর তার পাতলা পাতলা মুখটি রেখে ঝিনুকের মতো চোখ দুটি তুলে তৃপ্তিতে আনন্দে বলেছিল বিয়ের পর। আমার মুখের কাছে মুখ রেখে বলেছিল, তুমি একদম অজানা ছেলে। ভয় ছিল আমার, কেমন লোক হবে তুমি। তুমি খুব ভালো মানুষ গো। আমার কত ভাগ্য, কত লেখাপড়া শিখেছ, আর কত বড় চাকরি করছো। সত্যি বড় ভালো মেয়ে ছিল সুচি। বড় সুখী ছিল সে। একটু বেশি ভালো ছিল বলে ভগবানেরও ওকে দরকার পড়লো তাড়াতাড়ি। সেসব কথা ভাবলে বুকের মধ্যে গুঁ গুঁ করে আওয়াজ হয়। সুচরিতার মা এসে হলদিয়াতে ছিলেন মাস 2। মেয়ে নেই। জামাইয়ের বাড়ি আর কতদিন থাকা যায়। চলে গেলেন চোখে জল ফেলতে ফেলতে। ওর মতো দুঃখী মানুষ আর একটিও দেখিনি। যে কটা দিন ছিলেন মমতায় ভরিয়ে রেখেছিলেন তিনি আমাকে। মেয়েকে চিরদিনের মতো বিসর্জন দিয়ে একটা নিজের ছেলে পেয়ে গিয়েছিলেন। যাবার সময় বলে গেছেন, আমি বড় চিন্তায় থাকবো বাবা, মনে করে চিঠি দিও। হাঁটুর ওপর মুখ নামিয়ে এনেছে লোকটা। বোঝা যাচ্ছে মোটামুটি, কারণ আকাশে চাঁদ নেই। আলো যেটুকু আসছে তা বাইরের রাস্তার, তাও খুব সামান্য। অস্পষ্ট আলোয় যেটুকু আন্দাজ করা যায় মাত্র সেইটুকু। চোখ মুছছিল একটু আগেই, আর এখন মুখটা নামিয়েছে জোড়া হাঁটুর ওপর। দেখছে না কোনো দিকে। তাহলে ওর কি স্ত্রীর কথা মনে পড়ছে? সকালবেলায় ট্রেনে বাবা জিজ্ঞেস করেছিল, তুমি বিয়ে করেছ? অমন করে কেউ জিজ্ঞেস করে? মানেটা খুব সহজ। যদি না করে থাকো তাহলে আমার মেয়ের কথা চিন্তা করতে পারো। এই তো সামনেই বসে রয়েছে, দেখো, তোমার পছন্দ হয়তো বলো। অদ্ভুত অপ্রয়োজনীয়ভাবে বাবা বলে বসল, আমার মেয়ে পোস্ট গ্র্যাজুয়েট পড়ে। যদিও পড়াশোনা আমি আর করি না, তবু বাবা সকলকেই বলে থাকে আমার মেয়ে পোস্ট গ্র্যাজুয়েট পড়ে। লোকটা খুব অবাক হয়ে বাবার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর মাথা হেলিয়ে বলেছিল, ও বিয়ে করেছে। তখন আমি আর একবার লোকটাকে দেখেছিলাম। বিয়ে করা অপরাধ হবে কেন? তা নয়। আমি ভাবছিলাম বিয়ে করেছে তো বউকে আনেনি কেন? একা একা কারো ভালো লাগে বেড়াতে? বউ কি তাহলে বাপের বাড়িতে? ছেলে পুলে হবে? তাহলে তো ওর সেখানে যাওয়া উচিত ছিল, মজা করবার সময় দুজনে। আর এখন তার কত অসুবিধের সময়। ইচ্ছে করলেই তো তুমি তাকে এই 4টে দিন সঙ্গ দিতে পারতে। স্বার্থপর পুরুষ মানুষ। বাবা ঠিক সেই প্রশ্নটাই করল, বউকে আনলেন না কেন? কিছু যেন বলল লোকটা অতিরিক্ত নরম গলায়। বাবা বলল, কি বললে? সে নেই? তার মানে কোথায় আছে তোমার বউ?
আকাশের দিকে আঙুল তুলে দেখিয়েছিল লোকটা। মা, বাবা, এমনকি আমিও ওর সেই আকাশের দিকে তোলা আঙুল দেখেছিলাম। ওর মুখে আনন্দ বেদনার কোনো আভাস দেখিনি। নিরাসক্ত নির্বিকার একটা লোককে দেখেছিলাম। ছেলেরা কাঁদতে পারে না কেন? তাই বা কেমন করে বলি? একটু আগেই তো মনে হয় কাঁদছিল। আমরা মানুষকে কত কম বুঝি, কত সহজে খারাপ ধারণা করে বসি। খারাপ ভেবে নেওয়াটা বোধ হয় খুব সহজ। বড্ড কম আলো এখানে। চুমকি বসানো বিশাল ওড়নার মতো তারা ভরা আকাশ নেমে এসে মিশে গেছে ওদিকে দূরে সমুদ্রের গায়ে। ঝরঝর করে একটার পর একটা ঢেউ আসছে, ভেঙে পড়ছে বালির ওপর সামনের দিকে। সূচির কথা ভাবতে বসলে সকাল হয়ে যাবে। ভেবে আর কি হবে? তাকে তো চোখের সামনে পড়তে দেখেছি। পড়া শেষ হয়ে যাবার পর তার চিতার ছাই নিজের হাতে হলদি নদীতে বিসর্জন করেছি। সে আর নেই, কোথাও নেই। কিন্তু আমাকে যে থাকতে হবে, চাকরি করতে হবে, বাবা মাকে টাকা পাঠাতে হবে। অবশ্য দাদারা আছে, দিদি আছে। আমি এক ছেলে নই সূচির মতো। তবু কাজ একটা না করলে খাবো কি? কাজের মধ্যে দিন একরকম কাটে, কিন্তু একা থাকা বড় যন্ত্রণাদায়ক। অফিসের অনেকেই বলতে শুরু করেছে, আর একটা বিয়ে করে ফেলুন স্যার, বাকি জীবন একা একা কেমন করে কাটাবেন? ঈশ্বরের কেমন আবিষ্কার! জুটি বেঁধে দেন কত সহজে। নে, এবার তোরা ভালোবাসাবাসি কর। নে, এবার তোরা সন্তান তৈরি কর। নে, এবার তোরা সংসারে সব কিছু চেখে চেখে দেখ। এখানে কত সুখ বুঝে নিয়ে তারপর ভগবান ভগবান করিস। এখন চুটিয়ে ভোগ কর জীবনের রস। লোকটা যেন কেমন কেমন। একটু আগে চোখ মুছছিল, তারপর হাঁটুর ওপর মুখ রেখে বসেছিল। আবার এখন বেশ বাবু হয়ে বসেছে। হাত দুটো কোলের ওপর রেখে বসে আছে, যেন ধ্যান করছে। সবগুলো মিলিয়ে যদি দেখা যায় তাহলে একটাই জিনিস ধরা পড়ে। যদি ভদ্রলোকের স্ত্রীর কথা মনে করে চোখ দিয়ে জল এসেছিল মনে করা যায়, তাহলে মন খারাপ করে বসে থাকার একটা অর্থ পাওয়া যায়। তারপর এখন হয়তো মনস্থির করতে, নিজেকে সামলাতে ধ্যান করছে, কিংবা চোখ বন্ধ করে রয়েছে। বউ মরে ভাগ্যবানে, বাংলা প্রবাদ। ঠিক নয়, একদম ঠিক নয়। অন্তত এখানে যা ঘটছে তাতে তা প্রমাণ হয় না। বাবা যখন জিজ্ঞেস করলো, তুমি কি তাহলে একা থাকো? কত অবহেলায় শশাঙ্ক নামের এই লোকটা মাথা নাড়িয়ে বলে দিল, হ্যাঁ, একাই থাকি। হলদিয়ার সরকারি কোয়ার্টারে একাই থাকি। একা থাকবে না তো দোকান পাচ্ছে কোথা? বাবার এই সব কথার কোনো মানে হয়? ওকে বাবা নিশ্চয়ই বলেছে একটু খেয়াল রাখতে, আমার উপর নজর রাখতে। নজর রাখতে এসে নিজের বয়সকে নিজেই নাজেহাল। আমার খবর রাখবে কেমন করে? আমি কি একটু সান্ত্বনা দেব? একটু কাছে গিয়ে বসবো? একটু গায়ে হাত রেখে বলবো, মন খারাপ করবেন না শশাঙ্কবাবু, যে যাবার তাকে আটকাবার সাধ্য কারও নেই। দরকার কি ওই সব ছেদ কথার? কি লাভ হবে তাতে? থাকতে দাও না নিজের মনে। আমি জ্বলছি নিজের জ্বালায়, ওর কথা ভেবে মরি কেন? নিজে থেকেই বড় একটা নিঃশ্বাস পড়ল আমার। রাত অনেক হলো। সকালে সূর্যোদয় দেখব মনে করলে এখন ওঠা উচিত, কিন্তু রুবি নামের ওই মেয়েটা না উঠলে তো যাওয়া যায় না। অনেক বসা হয়েছে। কাল বিকেলে খড়গপুরে ট্রেনে উঠেছি, রাত্রিটা ট্রেনে কেটেছে। সকালে বেরহামপুর স্টেশনে নেমে
আমারই জন্যে আসা হোটেলে গাড়িতে সবাই মিলে সোজা এখানে। তারপর থেকে দিনটা কেটেছে ভালো করে ঘুমিয়ে। বিকেলে বসেছিলাম দোতলার চওড়া ব্যালকনিতে। সামনে নিচের থেকে শুরু হয়েছে বিচ, তারপর সমুদ্র, অনেক লোকজন, বাচ্চা কাচ্চা, শাড়ির আঁচল উড়িয়ে মেয়েরা হাসাহাসি করছে। সেই সময় রুবির বাবা এলেন, গা ঘেঁষে আমার পাশে বসলেন। বললেন, তোমাকে কয়েকটি কথা বলে নিয়ে এই সময় শশাঙ্ক, পরে সময় পাবো কি না জানি না। ওরা মা আর মেয়ে গেছে বাইরে কয়েকটা জিনিস কিনবে, কাপড় কাচার পাউডার, টুথপেস্ট ইত্যাদি। তুমি জানো না, আমার মেয়েকে বলাৎকার করেছিল আমার নিজের ছোট শালা। 1 বছর আগেকার সেই আঘাতটা কাটিয়ে উঠতে পারেনি রুবি, ফলে কেমন যেন ঠিক সুস্থ হয়ে উঠল না। ও আমার একটাই মেয়ে, আমাদের মনে সুখ নেই। তুমি যদি ওকে একটু সঙ্গ দাও, যদি একটু চোখে চোখে রাখো, আমি নিশ্চিন্ত থাকব। মানে, আমরা তো চোখে চোখে রাখি, তুমিও চোখ রেখো। এবার আমি যাই, ওরা দেখলে আমাকে বকবে। এসব ঘরের কথা কি বাইরের কাউকে বলে? বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সকলের সামনে ও বলে বসে আমি কিন্তু একজন রেপ ভিকটিম। এরপর আপনারা যা ঠিক মনে হয় করবেন। বলো তুমি, এই কথা শোনার পর কেউ কি আর বিয়ের কথা বলে? এদিক ওদিক দেখতে দেখতে চলে গেলেন উনি। তারপর থেকে আমার চিন্তাটা বেড়ে গেল। আমি কি করতে পারি এই ব্যাপারে? কিচ্ছু করতে পারি না। আরও একটু বসি, আরও একটু দেখি না অন্যকে অবজার্ভ করতে কেমন লাগে। ও তো বসে আছে, যাবার তারা তো ওরও থাকতে পারে, কিন্তু আমি জানি ও যাবে না। বড় সরকারি অফিসার, একটা ডিউটি পেয়েছে, কাজ শেষ না হলে যায় কি করে? আমার কিন্তু ভালো লাগছে ওকে, যেন একটু বেশি ভালো লোক। বউ মরে গিয়ে বেশ কাহিল হয়েছে হয়তো, কিন্তু 2 বছর যে আমাদের পাড়ায় ছিল আমার চোখে পড়েনি কেন? বাবা যেমন এক কথায় চিনতে পারল, আমি তেমন পারলাম না কেন? তখন তো মনের অবস্থা খারাপ ছিল না আমার। লোকটা নিজের চরকায় তেল দিত, কলেজ আর মেস, মেস আর কলেজ, তার বাইরে যে একটা জগৎ আছে মনে হয় জানতো না। তার মানে লোকটি একটু গুজগুজে স্বভাবের, নিজের মনে থাকতে ভালোবাসে। এই ধরনের লোক অন্যের দুঃখ বুঝতে চায় না। হে ভগবান, আবার আমি খারাপ দিকটা ভাবতে লেগেছি। যে মানুষ নিজের বইয়ের জন্য কাঁদতে পারে, সে অন্যের কষ্ট বুঝবে না কেন? কিন্তু ও যে বইয়ের জন্যে কাঁদছিল সেটা তো প্রমাণ হয়নি। সে কথা যাক, বাবা কি ওকে বলে দিয়েছে ছোট মামার কথা? বলে দিতে পারে বাবা, যা পেট আলগা মানুষ। তাহলে লোকটার এখানে বসে বসে আমাকে পাহারা দেবার একটা অর্থ পাওয়া যায়। ধরা যাক বাবা বলে দিয়েছে, তাহলে ভদ্রলোককে আরও একটু কাছ থেকে দেখতে হয়। খালি ভালো বললেই তো হবে না, কতটা ভালো অ্যাসেসমেন্ট করা যেতে পারে। আর যদি না বলে থাকে বাবা, তাহলে এখন যদি রুবির বাবা আমাকে বলেন তুমি ওকে বিয়ে করে নাও, তাহলে বলতেই পারেন। কেননা বলাটা খুব সোজা। ওদের মতো মুশকিলে পড়া মানুষ বলতেই পারেন। রুবি মেয়ে হিসেবে খারাপ নয়, এবং পাত্র হিসেবে আমি যথেষ্ট উপযুক্ত। স্ত্রী মারা যাবার পর একলা হয়ে গেছি। সুতরাং কি রুবির বাবা, রুবির মা এবং তাদের মেয়ে রুবির সঙ্গে ট্রেনে দেখা কতটুকু চেনা? ওরা বলল আর তাই মেনে নিতে হবে? তাছাড়া
তর্কের খাতিরে যদি ধরাও যায়, রুবিকে বিয়ে করতে রাজি হলাম। রুবি রাজি হবে কেন? তার নিজের একটা অভিমত আছে। বাবা বলল আর ঝুলে পড়ল। সে নিজেকে যথেষ্ট নিচু দেখতে অভ্যস্ত হয়েছে। নিচু মানে এঁটো হয়ে যাওয়া, অথবা সেই রকম কিছু। নিজেকে যদি শুদ্ধ মনে করত তো ওর ব্যবহার অন্যরকম হতো। মেয়েদের নিয়ে এই একটা অশান্তি। সেই রকম কিছু একটা হলেই নিজেদের প্রতি অশ্রদ্ধার ভাব নিয়ে বসে থাকে। শরীর কি এতই ঠুনকো যে একবার পুরুষ ছুলে অপবিত্র হয়ে যাবে? তাহলে বিয়ে করা বর ছুলেও তো অপবিত্র হওয়া উচিত। তা কেন হবে না? সেও তো একটা পুরুষ মানুষ। আজকাল তো কত কিছু শোনা যায়। প্রিম্যারিটাল সেক্স করছে মেয়েরা জেনে শুনে। তারা কি নিজেদের অপবিত্র মনে করছে? তাহলে নতুন জেনারেশনের মেয়ে হয়ে রুবি বা কেন অমন করে নিজেকে হেয় ভাবছে? তার শরীরের কতটা ক্ষতি করতে পেরেছে ওর ছোট মামা? আমি ওকে কাছ থেকে দেখতে চাই। কেমন লোক, কতটা ভালো, কতটা সহ্য শক্তি দেখতে হবে। তুমি যত বড়ই মহাত্মা হও, আমি জানি যখন শুনবে এই মেয়েটাকে প্রথমবার এবং একবারই একজন খুবলে খেয়ে গেছে, তখন ঝড়ে কাদায় মাটিতে পড়ে যাওয়া কচি আমের মতো সমস্ত নিঃশেষ হয়ে যাবে। আমার বিদ্যা, আমার রূপ, আমার শব্দ স্পর্শ সব অর্থহীন হয়ে যাবে। আমি কি তাহলে ওর সঙ্গে যাব? এখন তো রাত্রি অনেক, বাবা মা ঘুমিয়ে পড়েছে। এখন ওকে যদি বলি, এসো আমার পরম পুরুষ, চলো তোমার ঘরে, দেখি তুমি বা আমার সঙ্গে কেমন ব্যবহার করো, সেটাই ঠিক হবে। তাহলে ধরা যাবে ও কেমন ধারালো। যদি আমাকে জড়িয়ে ধরে, যদি আমাকে সত্যি টানাটানি করে, তাহলে তো বলার কিছু থাকবে না। চিৎকার করা যাবে না। প্রশ্ন উঠবে, তুমি এ ঘরে এলে কেন? একবারও যা, দুবারও তাই। কি আর ক্ষতি করবে? যা হবার তা তো হয়েই গেছে। ওঠা যাক এবং ওর সঙ্গেই যাওয়া যাক। ওর ঘরে যাব, বলবো, আসুন, কথা আছে আপনার সঙ্গে। এই যে আমার ঘরের বাইরে আসা, আমার ছুটিতে বেড়াতে আসা, এতে যদি কোনো উপকার সম্ভব হয় তো হোক, আর যদি তা না হয় তাহলেও ক্ষতি তো বেশি কিছু করতে পারবে না। দেখি শশাঙ্ক, তোমার তুমিকে ভালো করে দেখি। দেখি যদি তুমি পারো আমাকে টেনে তুলতে, কিংবা আমি তোমাকে। নিজের ওজনের ঠেলায় আমি নিজেই একটা গন কেস, জ্ঞানপাপী হয়ে গেছি। আমি আর তোমাকে কতটা দেখবো বলো? চলুন, অনেক রাত্রি হলো। রুমে যাবেন না? নাকি এখানেই আমাকে পাহারা দিতে দিতে রাত্রি কাটিয়ে দেবেন? হ্যাঁ, চলুন, ভাবছিলাম তাই। ওরাই ছিল বিচের শেষ দুজন। রাতের বেলাভূমিকে লোকবিহীন করে দুজনে উঠে এলো হোটেলে পাশাপাশি। কাউন্টার থেকে চাবি নিল শশাঙ্ক। সিঁড়ি দিয়ে উঠতে হলো। রাতে লিফট বন্ধ করে দিয়েছে। দোতলায় নিজের ঘরে দরজা খুলল শশাঙ্ক। তার সঙ্গে ঘরে ঢুকে এলো রুবি। বিস্মিত হলো সে। আপনি ওপরে গেলেন না? এখানে বসে কথা বলতে আপত্তি আছে? আমরা সারা রাত গল্প করতে পারি এই ঘরে বসে। বাইরে বালিতে বসার থেকে সেটা ভালো হবে না? বেড়াতে এসে খালি খাওয়া আর ঘুম দিলে চলবে কেন? রোজ রোজ তো এমন সুযোগ পাবো না। আমি তো নিজের ইচ্ছেই এসেছি আপনার ঘরে। ভয় কিসের? দরজাটা বন্ধ করে দিল রুবি নিজের পিছনে। শশাঙ্কের মনে হলো
গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরটাকে মনে হলো অজানা একটা দ্বীপ, অনেক যোজন দূরের। অতীতের দমকা বাতাস তাকে হঠাৎ ছুঁড়ে ফেলে দিল এইমাত্র এখানে। শুকনো গলায় বলল, না, ভয় নয়, মানে এটা আপনার বাবা মা ঠিক অনুমোদন করবেন না। কাজটা ঠিক করছেন না আপনি। সে আমি বুঝব। বসুন দেখি ভালো করে। কাচের জগ থেকে 2 গ্লাস জল ভরল রুবি। একটা এগিয়ে দিল ওর দিকে, একটা নিজে ঢকঢক করে খেলো ইচ্ছে করে, অসভ্যের মতো। আজ তাকে একরকম পাগলামিতে পেয়েছে। মরার আবার মৃত্যুর ভয় কি? লোকে বড় বড় কথা বলে, হ্যান করব ত্যান করব, কিন্তু একবার ছুঁয়ে ফেলা একজন মেয়েকে নিজের বলে মেনে নিতে পারবো না। সেই দেখায় দেখতে আসা। তোমার এলেম কতদূর তাই দেখতে আসা। জলটা হাতে নিয়ে চেয়ারে গিয়ে বসল শশাঙ্ক। ঘরে একটাই চেয়ার, একটাই টেবিল। জলটা খেয়ে নিয়ে খালি গ্লাসটা রাখলো টেবিলের ওপর। মেয়েটা কেমন করে বুঝতে পারল তার খুব তেষ্টা পেয়েছিল? 2টো গ্লাস নিয়ে বাথরুমে ঢুকলো রুবি। এটো গ্লাস রেখে গেলে ভদ্রলোকের অসুবিধে হতে পারে। ধোবার পর বাথরুমে তোয়ালে দিয়ে মুছে নিল সেগুলো। বাইরে এসে জগের পাশে রাখল। ভাবছেন, আচ্ছা গায়ে পড়া মেয়ে তো, জোর করে ঢুকে এলো। এবার ওর মাথায় কী আছে কে জানে। আপনার আর ভয়ের কী আছে বলুন? আপনার থেকে আমার ভয় বেশি, তাই না? কোনো কথা বলল না শশাঙ্ক। এক দৃষ্টে তাকিয়ে রইল ওর দিকে। বুঝতে অসুবিধে যে হচ্ছে না তা নয়, তবে খারাপ লাগছে না। মেয়েটার মনে কিছু আছে, তা যেমন সত্যি, ভয়েরও কিছু নেই তাও তেমনি সত্যি। ভালো করে বিছানার ওপর গুছিয়ে বসল রুবি। আমার গায়ে রং ময়লা নয়, বরঞ্চ ফর্সাই বলা যেতে পারে। বাংলার হিসেবে এটাই আমার সবচেয়ে বড় কোয়ালিফিকেশন। আমার হাইট 5 ফুট 2 ইঞ্চি, ওজন 50 কিলো, ভালো স্বাস্থ্য। এটা আমার 2 নম্বর কোয়ালিফিকেশন। আমার ফিগার কতটা ভালো, দেখতে কতটা সুন্দর, তা আমার চেয়ে আপনিই ভালো বলতে পারবেন। বলুন দেখি, আমি কতটা সুন্দর? 10-এর মধ্যে কত নম্বর দেবেন? 4, 5, না আরও বেশি? দয়া করে আমাকে ঠিক ঠিক বিচার করবেন। যার ভালোবাসার চোখ আছে তার কাছে আপনার সৌন্দর্য 10-এ 10। তার কাছে নিজের ভালোবাসার লোকটির রূপ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওরে বাবা, তাহলে বলুন, মেয়েদের রূপ একটা রিলেটিভ ব্যাপার, দেখার চোখের ওপর ডিপেন্ড করে। আচ্ছা, ও কথা থাক। আমি বিএ পাস করেছি, গ্র্যাজুয়েট। এটা আমার 4 নম্বর কোয়ালিফিকেশন। আপনার স্ত্রীর নাম কি ছিল? সুচি। বারে, ভারী সুন্দর নাম তো, সুচি। সে খুব ভালো বউ ছিল, জানি আমি। খুব ভালো ছিল সে। আপনি তাকে খুব ভালোবাসতেন, জানেন তো। মেয়েরা ভারী হিংসুটে হয়, অন্য মেয়ের প্রশংসা সহ্য করতে পারে না। আমি কিন্তু হিংসুটে নয়। আপনি নিজের বউকে ভালোবাসবেন, সেটাই তো উচিত এবং ঠিক। তাতে আমার হিংসা হবে কেন? কতদিন হলো মারা গেছেন? 1 বছর। তার কথা আমি বলতে চাই না, ভালো লাগে না। তাই হয়, তাই হয়। পরম ধনটি যখন খোয়া যায় তখন সে কথা কারোর সঙ্গে আলোচনা করতে ইচ্ছে হয় না। সে যে বড় গোপন আর বড় আদরের জিনিস। আপনি হয়তো জানেন না, সুযোগ পেয়ে একদিন আমার নিজের ছোট মামা আমাকে নষ্ট করে দিয়েছে। ইচ্ছে করে হেলাফেলায় কথাটা বলে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল ওকে রুবি। ওর মুখে রেখাতে কতটা কুঞ্চন আসে,
কতটা ঘৃণার ভাব প্রকাশ পায় দেখা দরকার। এবার বোঝা যাবে বাবুর সহ্য করার ক্ষমতা। এই ব্যাপারে সব পুরুষরাই এক। এটো মেয়ে মানেই পরিত্যাজ্য। বিষাক্ত জিনিস থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। সে কথা আমি জানি। তাতে কি হলো? কোনো ক্ষতি হয়েছে কি আপনার? সেই তো একই আছেন। মন থেকে বাদ দিন ওই দিনের ঘটনা। বলে কি লোকটা? পাগল নাকি? সব জেনেও আবার সোজা আমার দিকে দেখছে। এখন আমি কি বলি? কিছু বলা দরকার? আমি যে অবাক হয়ে গেছি সেটা দেখানো উচিত হবে না। আপনি পারেন সুচিকে মন থেকে মুছে দিতে? পারেন না তো? অন্যকে উপদেশ দেওয়া খুব সোজা মশাই। দুটো এক জিনিস নয়। এক, সব ক্ষতই এক। সব ক্ষত দিয়েই রক্ত ঝরে। ব্যথাও একই রকম হয়। আপনি বলবেন মৃত্যু আর ওইটা এক হলো? আমি বলবো হলো। কেননা আমার কাছে ওটাও এক ধরনের মৃত্যুই। মনটা যে মরে গেছে আমার, এটা বুঝছেন না কেন আপনি? ঝরঝর করে কেঁদে ফেলল রুবি। মুখটা লুকোবার চেষ্টাও করল না। অবাক হবার কথা নয়, বরঞ্চ সোজা চোখে তাকিয়ে দেখছিল শশাঙ্ক। গাল বেয়ে গড়িয়ে জল নামছে। একটু কান্দু, ভালো হবে। কাঁদবার জন্য সময় দিল ওকে শশাঙ্ক। ভালোই হবে ওর পক্ষে। জমেছিল এতদিন, গলে গলে বেরিয়ে যাবে ভার। আস্তে আস্তে খাট থেকে নেমে এলো রুবি। বাথরুমে ঢুকে গেল। সময় নিচ্ছিল। দরজা বন্ধ করে সময় নিচ্ছিল। এই সময় এক কাপ কফি পেলে কত ভালো হতো। টেলিফোন তুলল শশাঙ্ক। একজন বেয়ারা রাতে ডিউটি করছিল রিসেপশনে। আসার সময় দেখেছে। তাকেই বলল, 2 কাপ কফি পাওয়া যাবে? লোকটা বলল, যাবে, একটু সময় লাগবে, বাইরে থেকে এনে দিতে হবে। বেশ অনেকটা সময় পরে রুবি বাইরে এলো। শশাঙ্ক বলল, কফি আনতে বলেছি। এখন কিছুটা হালকা লাগছে? কী রকম পাগলামো দেখুন। খুব কান্না পেয়ে গেল আমার। আপনি কে? কতটুকু পরিচয়? অথচ দেখুন, কত দিন যে ঠিকমতো ঘুমোতে পারিনি আমি। কাকে বলবো মন খুলে? কার কাঁধে মাথা রেখে কাঁদবো আমি? আমি যে কাঁদতেও ভুলে গেছি। আপনি এখনও বলবেন আমার কিছুই হয়নি? মিথ্যেই আমি মন খারাপ করে থাকি? না, কিছুই হয়নি বলবো না কখনো। তবে সেই নিয়ে বসে থাকলে তো চলবে না। মায়ের কোলে শিশুর মৃত্যু হয়, সেই মাকেও তো আবার উঠে বসতে হয়, খাবার খেতে হয়, কাজে লাগতে হয়। আমার মা, আমার শাশুড়ি এই রকম করে আমাকে বুঝিয়েছেন। সবাই বলেছেন সংসার জিনিসটাই এমনই। আমি 15 দিন অফিস যেতে পারিনি। তারপরে আরও দিন 10-15 ঠিকমতো কাজকর্ম করতে পারিনি। এখন আবার যে কে সেই। বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি। কেবল বড় একা লাগে, অসহায় লাগে। অভ্যাসটা অন্যরকম হয়ে গেছে। পাশে কেউ নেই বলে ভালো ঘুম হয় না। 2-1 বার ঘুমের ওষুধ খেয়েও দেখেছি। ওতে আরও কষ্ট বাড়ে পরের দিন। ভীষণ মাথা ধরে। ঘুমের ওষুধ আমার সহ্য হয় না। আর সব একে একে মেনে নিয়েছি। উপস্থিত ভালো আছে অনেক। না, ভালো নেই, মোটেই ভালো নেই আপনি। একটু আগে দেখলাম বিচে আমাকে পাহারা দিতে দিতে কাঁদছিলেন, চোখ মুছছিলেন, স্পষ্ট দেখেছি। সুচির কথা মনে পড়ছিল না? এই সময় সে কাছে থাকলে আপনার কত আনন্দ হতো তাই ভাবছিলেন, অস্বীকার করতে পারবেন না। কফি নিয়ে এসেছে বেয়ারা। টক টক করে দরজায় টোকা দিল, আওয়াজ দিল। দরজা খুলল রুবি। ট্রে সমেত নিয়ে এলো, টেবিলে রাখলো। পয়সা দিল শশাঙ্ক, একটু বেশি করেই দিল। বলল,
বাকিটা যেন রেখে নেয়। বারান্দার দিকে দুটো জানালা খুলে দিল, আর তক্ষুনি দেখা গেল দূরের লাইট হাউসটা। তার ঘূর্ণায়মান আলোটা চক্কর কাটছে তো কাটছেই। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল শশাঙ্ক। আজ যেন কেবল নিজেকে রিক্ত মনে হচ্ছে খুব। তার সত্তার গভীরের উত্তাপটুকু ফুরিয়ে এসেছে। শিশিরের মতো কোমল হয়ে তা টুপটুপ করে করে পড়ছে অন্তহীন ব্যর্থতায়। যেন কিছু একটা ঘটবে, তার প্রতীক্ষা করা ছাড়া উপায় কী? দুটো কাপে কফি ঢালতে ঢালতে রুবি প্রশ্ন করল, বিয়ে করে নিন, আবার সব নর্মাল হয়ে যাবে। শালিটালি নেই? সুচি এক মেয়ে ছিল। ওর মা বিধবা। অনেক কষ্টে মেয়েকে মানুষ করেছেন। ভাইয়াদের বাড়িতে থেকে অনেক কষ্ট করেছেন। ওর বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা রাখা ছিল পোস্ট অফিসে অনেক বছর, তাতেই বিয়েটা দিতে পেরেছিলেন। ওর মাকে নিজের কাছে এনে রাখছেন না কেন? এনেছিলাম, 2 মাস ছিলেন আমার কাছে। খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসেন। সুচির মা যেন আমারও মা। তাহলে দেখুন, ওর দুঃখের কাছে আপনার দুঃখটা কিছুই নয়। একটিমাত্র মেয়ে, তাকে হারিয়ে জীবনে আকর্ষণ বলে আর কি থাকলো? সুচিকে বাঁচানো গেল না কেন? চেষ্টা ত্রুটি হয়নি। 4 দিনে 22 বোতল রক্ত দেওয়া হয়েছিল, থাকলো না। সবাই থাকবার জন্যে আসে না। খালি কাপ নিয়ে নাড়াচাড়া করছিল রুবি, খাটে বসে বসে। নেমে এলো, শশাঙ্কর কাপটা নিল, ট্রে সমেত কাপ দুটো রেখে এলো কোণের দিকে। আবার এসে বসলো খাটে। অতীত বিস্মৃতি থেকে কি যেন একটা উদ্দাত্ত ঘণ্টাধ্বনির মতো কেবলই বেজে বেজে উঠছিল। স্পষ্ট হয়ে উঠছিল একটা ছবি, লাল চাকা চাকা দাগ, মুখে, গালে, গলায়, পায়ে, হাতে। বুকের ভেতরটা কেন এত যন্ত্রণায় কোকিয়ে উঠছে? এ যেন অন্তহীন প্রতীক্ষা নিয়ে বসে থাকা, অথচ কেউ তো আসবার কথা নয়। বাইরে থমথম করছে রাতের নির্জনতা। সব কিছু কেমন রহস্যময়। মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে যাচ্ছে সুচি, হেরে যাচ্ছে আর সবাই। সবচেয়ে শেষ বেলায় দেখা গেল কোনো কিছুতে তার অধিকার নেই, না জীবনের ওপর, না মৃত্যুর ওপর। সুচির ওপর তো নয়ই। নিস্তব্ধতা ভেঙে অনাবশ্যকভাবে রুবি বলে উঠল, আপনার নিজের কথা সব শুনলাম, এবার বাড়ির কথা বলুন। বাবা মা আর কে কে আছেন বলুন। কি হবে শুনি? বারে, গল্প করতে এলাম। আর কি গল্প করব? মেয়েদের কাছে এই সবই তো গল্প। বলুন বলুন, বুঝতে চেষ্টা করি আপনি লোকটা কতটা ভালো। তাতে কি হবে? ধরুন, যদি আপনাকে আমার ভালো লেগে যায়, আপনার সঙ্গে চলে যেতে পারি হলদিয়াতে। আপত্তি আছে? মানেটা অতি সোজা। আমাকে সঙ্গে নিতে যদি আপনার সংকোচ না হয়, যদি মনে হয় আমি এঁটো হয়ে যাইনি, তাহলে আপনার সঙ্গে যেতে আমার আপত্তি হবে না। তাহলে দুজনে দুজনকে সামলাতে পারবো। আজ যেমন ট্রায়াল হচ্ছে এখানে, আমারও তো ইচ্ছে করে কেউ আমার কাছে থাকুক, কেউ আমাকে একটু ভালোবাসুক। এই যেমন একটু আগে পাহারা দিতে বসেছিলেন বালির ওপর সামান্য দূরত্ব রেখে, তখন সত্যি করে ভাবছিলাম, যা, বাবা মা ছাড়া কেউ তো আছে আমার জন্য একটু ভাবে। তবে যেহেতু দুজনে জড়িত হবার প্রশ্ন, সুতরাং আপনার মতামতটা এক্ষেত্রে আগে জানা দরকার। ভাবছেন আমি একটা অতি নির্লজ্জ বেহায়া মেয়ে, মনে করলেন তো করলেন, না বলতে তো বাধা নেই আপনার। এখানে আর 3 দিনের ব্যাপার, তারপর যে যার নিজের নিজের রাস্তায় চলে যাব। ঢুকে গেল একটা পর্যায়, কারও কিছু এসে গেল না। বেহায়া হলাম তো হলাম। দেখুন, আমরা দুজনেই ভালো নেই। দেখা যাচ্ছে পাশাপাশি এলে উপকার হবে উভয়ত। তার আগে একটা কথা বলি, আপনি যদি এখানে আমার পাশে এসে শুয়ে পড়েন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিতে পারি। আপনার খুব ভালো লাগবে, বিশ্বাস করুন।
আমারও ভালো লাগবে। কেন জানেন? আপনি আমার জন্যে ভাবছেন, সত্যি সত্যি ভাবছেন, তারই একটু প্রতিদান দিলাম মনে করুন। আসুন, আমি আপনাকে ভালো মনেই বলছি, আসুন, এতে কোনো দোষ নেই। আমরা জীবনের সব কিছু থেকে বঞ্চিত, বিচ্ছিন্ন। হৃদয়টুকু ছাড়া আর আমাদের কাছে কিছুই নেই। বাইরে ভোরের আলো ফুটে ওঠার আগে এই কয়েক ঘন্টা একসঙ্গে কাটাতে পারবো, তাই বা কম কি হলো? দোনামনা করছিল শশাঙ্ক। মেয়েটারই যদি খারাপ না লাগে, তাহলে তার খারাপ লাগবে কেন? এসব ব্যাপারে মেয়েদেরই বেশি স্পর্শকাতরতা থাকে। বড় আলোটা নিভিয়ে নাইট ল্যাম্প জেলে খাটে উঠে এলো শশাঙ্ক। রুবির পাশে শুয়ে পড়ল। একটু কাছে সরে এলো রুবি, মাথায় একটা হাত রাখল। আর তখনই অপূর্ব স্বর্গীয় অনুভূতিতে আচ্ছন্ন হয়ে গেল শশাঙ্ক। একটা সুগন্ধ ছড়িয়ে যেতে লাগলো শরীরে বিন্দু বিন্দু করে। মনে হলো এর হাতে এমন কিছু আছে যা তাকে অন্য এক অতীন্দ্রিয় লোকে তুলে নিয়ে যাবে। ঘুম এসে যাচ্ছিল। শিরশিরে এক আশ্চর্য সুখে ডুবে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়লে রাগ করবেন না যেন। আরও একটু সরে এলো রুবির কাছটিতে। জানলা দিয়ে দেখছিল লাইট হাউসে আলোটা বৃত্তাকারে ঘুরছে তো ঘুরছেই। বিশেষ কাউকে আলো দিচ্ছে না সেটা, তবু ঘুরে ঘুরে মরছে। এখানেই শেষ হলো লেখক মণিরত্ন মুখোপাধ্যায়ের লেখা গল্প নির্জন নীরব বৃত্তে।